রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আমি সুলেখা। শিলিগুড়ির একটা ছোট্ট বাড়িতে আমি, আমার ভাই, মা ও বাবা থাকি। ছোটবেলায় পড়াশোনায় বেশ ভালো ছিলাম, কিন্তু অর্থের অভাবে স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার পর আর পড়াশুনো এগোতে পারিনি। পড়াশুনো শেষ করেই চাকরির জন্য হন্যে হয়ে আজ এই অফিস কাল ওই অফিস ঘুরে বেরিয়েছি, কিন্তু মনের মতন চাকরি কোথাও পাচ্ছিলাম না। এমন সময় আমার কাছে একটা চাকরির প্রস্তাব আসে। আমার বাবার এক খুব ধনী বন্ধু আছেন, নাম রাজেশ মুখার্জি। বর্তমানে তিনি কলকাতাতেই থাকেন পুরো পরিবার নিয়ে। ওনার ছেলে আমার খুব ভালো বন্ধু ছিল এক সময়, কিন্তু কলকাতা চলে যাওয়ার পর তাদের সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্নই হয়ে গেছে। রাজেশ কাকুর বাড়ি বলতে গেলে এক বিশাল বাংলো আছে ডাউহিল কার্সিয়াংয়ে। বিভিন্ন ট্যুরিস্টরা ওখানে আসতে থাকেন। এটা তার একটা ব্যবসা। বিভিন্ন ট্যুরিস্ট প্লেসেই তিনি একটা করে হোটেল কিংবা বাংলো খুলেছেন। কার্সিয়াংয়ের ওই বাংলোতে তিনি একজন সৎ কর্মী নিয়োগ করতে চান বাংলোটির ম্যানেজার পোস্টে। বাংলোর শখভার তার উপরই থাকবে। কাকু চান আমি ওখানে ওই পোস্টটা জয়েন করি। সেই ব্যাপারে কথা বলার জন্যই আজ রাজেশ কাকু আমাদের বাড়ি এসেছেন। বাবাকে সমস্তটা বলার পরেও বাবা রাজি হলেন না। তার একই ভাবনা, একই মেয়ে মানুষ, মাত্র 22 বছর বয়স, তার ওপর ওরকম একটা জায়গা। আমি বরাবরই রোমাঞ্চকর জিনিস ভালোবাসি, তাই ব্যাপারটা শুনে আমি বেশ এক্সাইটেড হলাম। তাছাড়া আমার চাকরিও একটা খুব প্রয়োজন, তাই বাবাকে যেভাবেই হোক রাজি করাতেই হবে। রাজেশ কাকুকে বললাম, আমি পারবো কাকু, আমি পারবো পুরো ব্যাপারটা সামলাতে, কিন্তু বাবা রাজি হচ্ছে না যে। রাজেশ কাকু বললেন, দাঁড়া, আমি তোর বাবাকে বুঝিয়ে বললে নিশ্চয়ই রাজি হবে। রাজেশ কাকু আমাকে খুবই ভালোবাসেন। মেয়ে জেনেও এই প্রস্তাবটা দিয়েছেন, কারণ উনি জানেন যে মেয়ে হলেও আমি খুব সাহসী, দৃঢ় এবং বুদ্ধিমতী। কাকু বাবাকে বললেন, আরে বিজয়, চিন্তা করছো কেন এত? সুলেখাকে আমি ছোট থেকেই চিনি। ওর মতন চতুর মেয়ে খুব কম পাওয়া যায়। ছোট থেকেই দেখছি আমি কি দারুণ তুখোর বুদ্ধি ওর মাথায়। আর বাকি 5টা মেয়ের মতন ওকে ভেবো না। আর আমি ওকে আমার মেয়ের মতনই দেখি। আমি কি ওর ক্ষতি চাইব? তুমি নিশ্চিন্তে থাকতে পারো, ওখানে ওর দেখাশোনা করার লোকও আমি রেখে দেব। কোনো রকম সংকটে ওকে কখনো পড়তে হবে না। ওর জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দেব, ওটা সম্পূর্ণ ওর থাকবে। যখন ইচ্ছে তখন ব্যবহার করতে পারবে। রাজেশ কাকু এক নাগারে কথাগুলো বলে গেলেন। সবটা শোনার পরেও বাবার মধ্যে সেই কিন্তু কিন্তু ভাবটা থেকে গেল দেখে কাকু আবার বললেন, আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তোমার ছেলে সুতীর্থকেও পাঠিয়ে দাও সুলেখার সাথে। ওর তো উচ্চ মাধ্যমিকও শেষ। কার্শিয়াংয়ে আমি একটা ভালো কলেজে ওর পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছি। ওখান থেকে পড়াশোনা করবে। আর তার সাথে ওখানে 4টে কাজের লোকও থাকবে। তোমার মেয়ের কাজ শুধু ট্যুরিস্টদের নাম খাতায় এন্ট্রি করা, ব্যাস। এই কথাটা শুনে বাবা খুশি হলেন, সাথে নিশ্চিন্তও হলেন। এত কিছুর পরেও রাজেশ কাকু আমাকেই ওনার বাংলো সামলানোর জন্য কেন রাখতে চাইছেন, তার কারণটা অবশ্য আমি বুঝেছি। ওরকম জায়গায় সুন্দরী মেয়ে ম্যানেজার থাকলে ট্যুরিস্টদের আনাগোনা ওনার বাংলোতে বেশিই হবে। অবশ্য
আমার দেখভাল করার জন্যেও উনি 4টে কাজের লোক রেখেছেন। রাখবে নাই বা কেন, ওনার তো অঢেল টাকা। যে সমস্ত জায়গায় ওনার হোটেল কিংবা বাংলো আছে সব জায়গাতেই ওনাকে যথেষ্ট ইনভেস্টমেন্ট করতে হয়। সব কথা ফাইনাল হয়ে যাওয়ার পর আমি নভেম্বর মাসের 3 তারিখ বিকেলবেলায় রওনা দিলাম ভাইকে নিয়ে ডাউহিল কার্সিয়াংয়ের উদ্দেশ্যে। সাথে অবশ্য বাবা আর রাজেশ কাকুও ছিলেন। ডাউহিল শিলিগুড়ি থেকে বেশি দূর না, মাত্র 1.5 ঘন্টার রাস্তা। ডাউহিলের পাশেই একটা ছোট্ট শহরতলি আছে। রাস্তায় যেতে যেতে দেখলাম সেখানে অনেক জনবসতি গড়ে উঠেছে। সেখানকার লোকেরা সারা দিনের কাজ সেরে দলে দলে বাড়ি ফিরছে। চারিদিকে সবুজ গাছপালা ফিকে আলোতে আরও গাঢ় সবুজ রং ধারণ করেছে। ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে। আমি গায়ে একটা সোয়েটার পরা সত্ত্বেও আর একটা উলের শাল চাপিয়ে নিলাম। আমার ভাই অবশ্য খুব খুশি হয়েছে এখানে আসতে পেরে। এত ভালো একটা কলেজে পড়ার সুযোগ পেয়েছে। আমি রোমাঞ্চকর জিনিসে ইন্টারেস্টেড। আর ডাউহিল জায়গাটা নিয়েও বেশ রব আছে লোকের মধ্যে। সেটা জেনেই আমার এখানে আসার জন্য এত কৌতূহল। তাই শেষ পর্যন্ত চলেই এলাম। নমস্কার, আমি মার্গারেট। এই গল্পের মুখ্য চরিত্র সুলেখা। গল্প উইথ রায়ান চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি সুলেখার এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কাহিনী নিয়ে। শুনতে থাকুন লেখিকা শ্রীপর্ণার ভাবানুবাদে রক্ত মানব রহস্য। আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ও প্রাপ্ত মনস্কদের জন্য। শ্রোতাদের সুবিধার্থে এই গল্পের কিছু জায়গায় আমরা পরিবর্তন করেছি। গল্পে বর্ণিত সমস্ত চরিত্র লেখিকার কল্পনাপ্রসূত। আমাদের চ্যানেল কোনো রকম কুসংস্কারকে মান্যতা দেয় না। তাহলে শুরু করা যাক। ডাউহিলের বাংলোতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। সন্ধেবেলা জায়গাটাকে আরও সুন্দর এবং শান্ত মনে হচ্ছিল। আহা, এরকম জায়গায় বছরের পর বছর কাটিয়ে দেওয়া যায়। আমাদের বাংলোটা বেশ সুন্দর। ওপরে 12টা ঘর, তার মধ্যে একটা ঘর আমার, অন্যটা ভাইয়ের জন্য বরাদ্দ হলো। নিচটা পুরো খোলা, বিশাল বড় ডাইনিংয়ের মতন। আমি আর ভাই সারা বাংলোটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এই বাংলোটা ডাউহিল জঙ্গলের একদম পাশেই। বাংলোর ছাদ থেকে জঙ্গলটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। সেখান থেকে যখন সেই গভীর অরণ্যর দিকে তাকাচ্ছিলাম, মনে হচ্ছিল কোনো এক অলৌকিক শক্তি আমাকে সেই দিকে টানছে। অন্ধকারের দূর থেকে জায়গাটাকে দেখে মনে হচ্ছে যেন এক অভিশপ্ত মায়াপুরী। সেই মায়াপুরীর অতল গভীরে এক বিশাল রহস্য লুকিয়ে। সেটা আমার মনে হচ্ছিল ঠিকই, কিন্তু ব্যাপারটা নিয়ে আমি অতটা মাথা ঘামালাম না তখন। যখন আমরা গিয়ে পৌঁছলাম তখন কোনো ট্যুরিস্টই সেখানে ছিল না। গিয়ে দেখলাম আমাদের সেই 4 জন কাজের লোককে। রাজেশ কাকু আমাদের সাথে তাদের আলাপ করিয়ে দিলেন। একজনের বয়স আমার প্রায় কাছাকাছি। নাম অর্জুন, গায়ের রং ফর্সা, চুলগুলো কোঁকড়ানো, হাসলে গালে একটা টোল পড়ে, পরনে একটা লাল টি শার্ট আর ব্লু জিন্স। দেখলে এক ঝলকে যে কোনো নারী সেরূপে এলোমেলো হতে পারে। উনি আমার দিকে এগিয়ে এসে বললেন, হ্যালো ম্যাডাম। আমি একটু হেসে বললাম, হাই।
এখন থেকে সে আমার অ্যাসিস্ট্যান্ট। সে আর বাকি 3 জনের মতন নয়। বাংলোর কাছাকাছি তার বাড়ি। পড়াশুনো শেষ করে সবে মাত্র জয়েন করেছে, তাও আবার আমারই অ্যাসিস্ট্যান্ট হয়ে। আর বাকি 3 জনের মধ্যে রামু, যে বাংলোর দারোয়ান, তার বয়সটাই সব থেকে বেশি। কাঁচা পাকা দাড়ি নিয়ে, মাথায় পাগড়ি পরে, হাতে বন্দুক নিয়ে বেশ রাগী ও তেজিয়াল ভাব করে আমার দিকে তাকিয়েছিলেন। আমার কাছে এসে বললেন, নমস্তে ম্যাডাম। গলার স্বর অত্যন্ত নম্র, চেহারার সাথে সেটার কোনো মিলই নেই। আর হলো গণেশ, যে আমাদের রান্না এবং বাড়ির আর বাকি সব কাজকর্ম করবে। ওনাকে দেখে মনে হলো উনি বেশ পাকাপোক্ত। কোমরে একটা গামছা বেঁধে আমার দিকে প্রণামের ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন। আর গুড্ডু, যে আমাদের অর্থাৎ আমি, ভাই আর অর্জুনের দেখাশুনো করবে, সে আমার ভাইয়েরই বয়সের। ছেলেটা অত্যন্ত হাসিখুশি, নম্র, সভ্য। এরা সবাই এখানকার বাসিন্দা। এদের দেখে বুঝলাম আমার এখানে থাকতে কোনো অসুবিধেই হবে না। আর সাথে যখন আমার ভাই আছেই, তাহলে আর সমস্যা কি এখানে থাকতে? রাজেশ কাকু সবার সাথে আলাপ করিয়ে দিয়ে আমাকে আর অর্জুনকে সব কাজ বুঝিয়ে দিলেন। তারপর বাবাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। রাতের বেলায় খেতে বসে আমি সবার সাথে ভালো করে আলাপটা সারলাম। অর্জুনের সাথেও বেশ বন্ধুত্ব হয়ে গেল। এরা সবাই খুব ভালো, আর এত তাড়াতাড়ি সবাই আমাকে এত আপন করে নেবে সত্যি ভাবিনি। খাওয়া শেষ করে নিজের ঘরে চলে এলাম। এখানে সত্যি ঠান্ডা অনেক বেশি। একটা মোটা ব্ল্যাঙ্কেট গায়ে মুড়ি দিয়ে শুয়ে পড়তেই এক ঘুমে সকাল হবে নাই বা কেন, ক্লান্ত ছিলাম যে খুব। পরের দিন সকালে ঘুম ভেঙে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি একজন লম্বা ফর্সা মাঝবয়সী লোক রিসেপশনের সামনে দাঁড়িয়ে। আমায় দেখে তিনি এগিয়ে এলেন। দেখে তো ট্যুরিস্ট মনে হলো না, সাথে ব্যাগও তো নেই। আমার কাছে এসে তিনি বললেন, তুমি তো এখানকার নতুন ম্যানেজার, তাই তো? আমি ওনার দিকে তাকিয়ে সংক্ষেপে উত্তর দিলাম, হ্যাঁ স্যার। কাল রাজেশ বাবুর সাথে দেখা হলো, ওই সব বললো তোমাদের ব্যাপারে। অর্জুনও এখানে কাজে লেগেছে শুনলাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমার নাম অজিতেশ চ্যাটার্জি। তোমাদের বাংলোর পেছনের দিকে একটা বাড়ি আছে, ওটা আমার। আমি আর আমার স্ত্রী থাকি ওই বাড়িতে। কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, কেমন? আর আজ রাতের বেলা তোমরা এসো আমার বাড়িতে, কিছু কথা আছে। আমার স্ত্রী খুব খুশি হবেন তোমাদের দেখে। মনে মনে ভাবলাম, এই রকম অচেনা জায়গায় দু একটা চেনা লোক থাকলে বেশ ভালোই হয়। ওকে স্যার, আমি আমার ভাই আর অর্জুনকে সাথে নিয়ে যাব। উনি মাথা নাড়িয়ে বললেন, বেশ বেশ। তারপর খুশি হয়ে চলে গেলেন। বিকেলবেলা ভাই আর অর্জুনের সাথে চলে গেলাম অজিতেশবাবুর বাড়ি। উনি আর ওনার স্ত্রী মিলে খুব যত্ন আত্তি করলেন। ওনার স্ত্রী ওনার চেয়ে বয়সে বেশ ছোট, দেখেই বোঝা যায়, আর তেমনই সুন্দরী। বেশ কিছুক্ষণ কথা হওয়ার পর অজিতেশবাবু বললেন, জানো তো, এখানে গত 1 মাস ধরে ভ্যাম্পায়ার বা রক্ত মানবের উপদ্রব হয়েছে। রাতে লোক একা বাড়ির থেকে বেরোতেই পারছে না। এতদিনে প্রায় 8 জন মতন লোক মারা গেছে। যারা মরেছে তাদের সবার গলায় 2টো করে ছিদ্র দেখতে পাওয়া গেছে, আর শরীরটা পুরো রক্ত শূন্য অবস্থায় পাওয়া গেছে।
শুনে আমি অবাক হই। এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভ্যাম্পায়ারের অস্তিত্ব জাস্ট মানা যায় না। হেসে বললাম, ছোটবেলায় পড়েছিলাম নানা রকম গল্প, ভ্যাম্পায়ার, ড্রাকুলা, কিন্তু এখন তো এসব কেউ বিশ্বাসই করে না। তা আপনি কি করে বুঝলেন যে এসব ভ্যাম্পায়ার করছে? ওনার স্ত্রী বললেন, আগে আমরাও বিশ্বাস করতাম না গো, কিন্তু এখন করি। যারা মারা গেছেন তাদের পোস্টমর্টেম রিপোর্ট দেখেছি আমি। ওই রকম গর্ত করে রক্ত শুষে নেওয়া কোনো ভ্যাম্পায়ার ছাড়া আর কেউ করতে পারবে না। অর্জুন স্বীকার করলো ব্যাপারটা। আমার ভাই কিঞ্চিত ভয় পেল। আমি ওকে শান্ত করলাম, তবে আমি তখনও পুরো ব্যাপারটা বিশ্বাস করে উঠতে পারলাম না। ব্যাপারটাকে বোগাস বলেই মনে হলো। ছোটবেলায় খুব সাহসী ছিলাম। বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করে একদিন একা রাতের বেলা শ্মশানে গিয়েছিলাম। তাদের ভিডিও কল করে দেখিয়েও ছিলাম। এছাড়া ছোট থেকেই কিকবক্সিং, ক্যারাটে শিখে বড় হয়েছি, তাই সাহসটাও এখন দ্বিগুণ হয়ে গেছে। আর সেই কারণেই সামান্য একটা ভ্যাম্পায়ারের কথা শুনে আমার ভয় পাওয়াটা হাস্যযোগ্যই মনে হলো। আমি অজিতেশবাবুকে বললাম, আপনি কখনো দেখেছেন নাকি ভ্যাম্পায়ার? উনি মাথা নাড়িয়ে বললেন, না, তবে জঙ্গলের পাশে একটা ছোট শহরতলি আছে, ওখানে তো অনেক জনবসতি গড়ে উঠেছে। ওই তো অর্জুনদের বাড়ি তো ওইখানেই। ওখানে একটি ছেলে আছে, নাম কল্লোল। সে নাকি দেখেছে ভ্যাম্পায়ারকে। ওই তো, জিজ্ঞেস করো অর্জুনকে। অর্জুন বলল, হ্যাঁ, এটা ঠিক। কল্লোল দেখেছে ভ্যাম্পায়ারটাকে, সেই কারণেই ও এখন ভয়ে বাড়ি থেকে বেরোই না বললেই চলে। তাহলে কালোর সাথে দেখা করতে যাব, ওর মুখেই শুনবো কে এই ভ্যাম্পায়ার। ঠিক আছে, আর দেরি করো না তোমরা। রাত 8টা বাজে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। রাতের বেলা ওদের উপদ্রবটা একটু বেশি হয়। যাও অর্জুন, ওদের সাবধানে নিয়ে যাও। বাংলোয় ফিরে রামুকে ডেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রামু, একটা কথা বলো, তুমি ভ্যাম্পায়ার সম্বন্ধে কিছু শুনেছ? রামু হিন্দি বাংলা মিশিয়ে বলল, हाँ मैडम, শুনেছি, लेकिन विश्वास করিনি। তুমি তো রাতে বাংলোটা একা পাহারা দাও, তোমার ভয় লাগে না? রাতে কখনো অস্বাভাবিক কিছু দেখেছো? नहीं, कभी नहीं। आज 1 हफ्ता হলো আমি কামে লেগেছি। শোনা है ये রক্ত পিশাচ রাতের বেলায় ঘুরে বেড়ায়, মানুষ দেখলেই মেরে রক্ত খায়। ভয় লাগে ঠিকই, কিন্তু পেটের জ্বালায় এই কামটা নিয়েছি ম্যাডাম। রক্ত পিশাচ? हाँ मैडम, हिंदी में उसको रक्त पिशाच बोले। আচ্ছা, ঠিক আছে, যাও। রাতে ডিনার করে শুতে এলাম, কিন্তু তখনও মাথায় এই ভ্যাম্পায়ারের ব্যাপারটাই ভেবে চলেছি। রাজেশ কাকু নিশ্চয়ই জানতেন, তবুও কিছু বলেননি তো আমায় এই ব্যাপারে। রাত অনেক হলো, কিন্তু ঘুম আসছে না। আমার ঘরে লাগোয়া একটা বারান্দা ছিল, ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। হঠাৎ দরজায় কে? আগে আমি গুড্ডু দিদিমণি। খুললাম। হ্যাঁ বলো। আগে দিদিমণি, একটা কথা বলছি। রাতে দরজা জানলা ভালো করে বন্ধ করে শোবেন, এখানকার সময় এখন ভালো যাচ্ছে না। আর হ্যাঁ, মনে করে বারান্দার দরজাটা ভালো করে বন্ধ করে দেবেন। রাতে ঘর থেকে একেবারেই বেরোবেন না। হ্যাঁ জানি, আমাকে অজিতেশবাবু আগেই সাবধান করেছেন। তুমি এখন আসতে পারো। আচ্ছা দিদিমণি, আমি তাহলে আসছি, সাবধানে থাকবেন। বলে ও চলে গেল, আর আমি দরজাগুলো ভালো করে বন্ধ করে শুতে গেলাম। খুব ক্লান্ত ছিলাম, তাই কখন ঘুম চলে আসলো বুঝলাম না। হঠাৎ একটা আওয়াজে ঘুমটা ভেঙে যায়, কিন্তু এত ক্লান্ত ছিলাম যে উঠে দেখতে পারিনি। আর রাতে ঘর থেকে বেরোতে বারণ করেছে আমায়,
তাই আবারও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি খুব চেঁচামেচি হচ্ছে। সম্ভবত নিচে কিছু হয়েছে বলে মনে হলো। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নামি। অর্জুন আমাকে দেখে আমার দিকে এগিয়ে এসে আমায় বলল, ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? অর্জুন বলল, ম্যাডাম, সেই ভ্যাম্পায়ার। মানে? আসুন আসুন, আপনি দেখবেন, আসুন। আমি অর্জুনের সাথে গেলাম। সেখানে গিয়ে আমি যা দেখলাম তাতে ভয়ে শিউরে উঠলাম। রামুর মৃতদেহটা পড়ে আছে বাংলোর সিঁড়ির কাছে। শরীরটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে, সেটাতে রক্তের লেশ মাত্র নেই। চোখগুলো কেমন যেন ঠিকরে বেরিয়ে আসার মতন হয়ে গেছে। আমি ওর অনেকটা কাছে গিয়ে দেখলাম ঘাড়ের কাছে সেই দুটো দাগ। এত নৃশংসভাবে মেরেছে যে শরীরটা দেখলেই হাত পা ঠান্ডা হয়ে আসে। এইভাবে কারোর শরীর থেকে রক্ত শুষে নিয়ে মেরে ফেলা, এই ব্যাপারটা আমাকে আরও চঞ্চল করে তুলল। কাল রাতে অজিতেশবাবু এবং তার স্ত্রী যা বলেছিলেন তা সচক্ষে দেখে বুকটা কেঁপে উঠল। খুব খারাপ লাগছিল। কাল রাতেই কত কথা হলো, কিন্তু এই রকমটা যে হবে ভাবতেই পারিনি। আর ওর বাড়ির লোকও খুব কান্নাকাটি করছে। গণেশ, গুড্ডু সবাই কষ্ট পাচ্ছে। ওরা যে একই গ্রামের বাসিন্দা। অর্জুনের মুখটাও দেখে খারাপ লাগছে। খুব রাগ হচ্ছিল ভ্যাম্পায়ারটার ওপর। বুঝে নিলাম এই ভ্যাম্পায়ারের মৃত্যু আমার হাতেই লেখা আছে। কোনো না কোনোভাবে ওকে আমায় শেষ করতেই হবে। কাজে আমার মন নেই, থাকবেই বা কি করে। যা দেখলাম আজ সকালে, সারাদিন যেন এসব নিয়েই ভাবছি। এই ঘটনাটা তো আমার সাথেও ঘটতে পারে। অর্জুনকে ডাকলাম, বললাম, চলো তো আমাকে নিয়ে, কল্লোলের সাথে দেখা করব। এমন সময় অজিতেশবাবু এলেন আমার কাছে। এসে বললেন, আমি শুনলাম রামুর পুরো ব্যাপারটা। এইবার বিশ্বাস হলো তোমার? হ্যাঁ, হয়েছে। তবে এত তাড়াতাড়ি সচক্ষে প্রমাণ পাবো ভাবিনি। অর্জুনকে এইমাত্র বললাম, কাল আপনি যে কল্লোলের কথা বলেছিলেন তার সাথে দেখা করতে যাব। বেশ বেশ, চলো, আমিও যাচ্ছি তোমাদের সাথে। ভাইকে সব কাজ বুঝিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। ওকে এইসব ব্যাপারে না বলাই ভালো। এমনিও ও খুব ভীতু প্রকৃতির। এলাকাটার নাম ডালিমগোড়া। ওখানে গাড়ি নিয়ে পৌঁছে দেখলাম অজিতেশবাবুকে সবাই ওখানে খুব ভালোবাসে, কারণ উনি ওই এলাকার রাস্তাটা নিজের দায়িত্বে পুরোটা সারিয়েছেন। আগে নাকি এই রাস্তাগুলো ছিল ভাঙাচোরা। আমরা গেলাম কল্লোলের বাড়িতে। কল্লোল ওই ভ্যাম্পায়ারকে দেখার পর থেকে আর বাড়ি থেকে বেরোয় না। কেমন যেন একটা হয়ে গেছে, কারোর সাথে কথাও বলতে চায় না। অজিতেশবাবু অনেক কষ্টে তাকে বুঝিয়ে জিজ্ঞেস করলেন, তুমি সেদিন কি দেখেছিলে বলো আমাদের। ও বলল, আমি আর আমার বন্ধু কাঞ্চন গেছিলাম পাশের শহরে কিছু মাল কিনতে। জঙ্গলের পাশ দিয়ে ফেরার পথে হঠাৎ আমাদের জল তেষ্টা পায়। আমি ওখানে একটা টিউবকল দেখে জল আনতে যাই। এসে দেখি সেই রক্তচোষাটা কাঞ্চনকে ধরে ওর গলা দিয়ে রক্ত খাচ্ছে। রক্তচোষাটা দেখতে কি বিভৎস ছিল, প্রায় মানুষের মতন চেহারা। পরনে ছিল একটা কালো লম্বা পোশাক। ওর লাল চোখ দুটো অন্ধকারে চলচল করছিল, আর যে দাঁতগুলো দিয়ে রক্ত খাচ্ছিল
সে দাঁতগুলো এক একটা আঙুলের সমান লম্বা। ওই দেখে আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। আর কিছু মনে নেই বাবু। ওর এই বিবরণ শুনে মনে কেমন একটা সংশয় হলো। এরপর আমরা বেরিয়ে গেলাম বাংলোর উদ্দেশ্যে। বাংলোয় আসার পর কল্লোলের ওই বিবরণটাই বারবার মনে পড়ছিল। অর্জুনকে ডেকে বললাম, একটাই জিনিস বুঝলাম যে ওই রক্তমানবটা একটা মানুষের রূপে আছে। রাতের বেলা সে নিজের রূপ পাল্টায়। এমনও তো হতে পারে সে আমাদেরই পরিচিত কেউ, আমাদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ম্যাডাম, হতেই পারে, কিন্তু সে কে, কিভাবে বুঝবো? চলো, কাল রামু যেখানে মারা গেছে সেখানে আর বাংলোর চারপাশটা ঘুরে দেখি, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। গেলাম সে জায়গায়। আমি আর অর্জুন চারিদিকে খুঁজতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল বাংলোর পেছনের দিকে একটা আকাশি রঙের রুমাল পড়ে আছে। কালও তো এখানে এসেছিলাম, তখন তো দেখিনি এটা। রুমালটা তুললাম, খুব পরিষ্কার একটা রুমাল, আর রুমালটা থেকে একটা মিষ্টি গন্ধ ভেসে আসছিল। খুব শৌখিন মানুষ ছাড়া এই পারফিউম কেউ লাগায় না। এটা এখানে এলো কিভাবে? হঠাৎ দূর থেকে দেখি একজন পুলিশ আসছেন এই দিকেই। রুমালের ব্যাপারটা অর্জুনকে আর বললাম না, জামার পকেটে ঢুকিয়ে নিলাম। পুলিশ এসে জিজ্ঞেস করলেন, এক্সকিউজ মি ম্যাডাম, আপনি নিশ্চয়ই এই বাংলোর নতুন ম্যানেজার? হ্যাঁ। আমি অপূর্ব চ্যাটার্জি, এই অঞ্চলের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর। কাল যে মৃত্যুটা ঘটেছে সেটার আমি তদন্ত করছি, তো সেই বিষয়েই আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে পারি? বলুন। এখানকার স্থানীয় লোকেরা যা বলছে যে এই মৃত্যুটি নাকি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, কোনো ভ্যাম্পায়ার বা রক্তমানবে মৃত্যুটি ঘটিয়েছে। আচ্ছা, আপনিও কি তাই মনে করেন? প্রথমে আমার বিশ্বাস হয়নি, কিন্তু রামুর ওই ভয়ঙ্কর মৃত্যুর পর বুঝেছি ওই রক্তমানবটাই এই কাজ করেছে। ছোটবেলায় রক্তমানব সম্বন্ধে অনেক কিছু পড়েছিলাম, আর তার সাথে এই ঘটনাটা একদম মিলে গেছে। এই অঞ্চলে মোট 9টা খুন হলো এই খুনটা নিয়ে। খুব টেনশনে আছি ম্যাডাম, বুঝতে পারছি না এই ভ্যাম্পায়ার বা রক্তমানবটা আসলে কি। কোনো মানুষই হবে। মানে ব্যাপারটা আসলে বুঝলাম না। মানেটা এই যে আজ আমি ডালিমগোড়া গিয়েছিলাম। ওখানে কল্লোল বলে একজন থাকে যে নাকি রক্তমানবটাকে দেখেছে। সে বলেছে দেখতে নাকি অবিকল মানুষের মতন। তার মানে রক্তমানবটা মানুষ রূপেই থাকে, শুধুমাত্র শিকার করার সময় নিজের রূপ নেয়। বাহ, আপনি তো বেশ ইন্টেলিজেন্ট, একদিন এসেই সব বুঝে গেলেন। সেটাই স্বাভাবিক। আপনিও গভীরে ভাবলেন, এটা জানতে পারতেন আর এটার কুলকিনারাও করতে পারতেন, তাহলে আর এতগুলো মানুষের এভাবে মৃত্যু হতো না। উনি একটু গম্ভীর গলায় বললেন, ও তাহলে বুঝি আপনি এবার ম্যানেজারগিরি ছেড়ে ইনভেস্টিগেটর হয়ে ভ্যাম্পায়ার খুঁজতে নামবেন? পুলিশের কাজ যদি পুলিশ সঠিকভাবে না করে তাহলে তো অন্যদের মাথা ঘামাতেই হয়, তাই না মিস্টার চ্যাটার্জি? দেখুন, আমি সব রকম চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সেই রক্তমানবের সন্ধান আমি পাইনি। আমি অনেক রকম প্রসেসও অ্যাপ্লাই করেছি, কিন্তু না, তার নাগাল পাওয়া এত সহজ নয়। যতদূর বুঝলাম আপনি অনেক ইন্টেলিজেন্ট, তাই এই বিষয়ে আপনি যদি আমার হেল্প করেন তাহলে আমি খুব খুশি হব। দেখা যাবে। সন্ধে গড়িয়ে এলো, আপনি এখন বাড়ি যান, সময়টা ভালো না। ওকে ম্যাডাম, তাহলে আপনার সাথে আবার দেখা হচ্ছে। নিশ্চয়ই। এই বলে উনি বেরোলেন, আর আমিও আমার ঘরে গিয়ে বসলাম। রুমালটাকে রাখলাম আমার ব্যাগের মধ্যে। আমার ঘরে
বারান্দায় যাওয়ার জন্য যে দরজাটা, সেটা আটকালাম আর জানলাগুলো বন্ধ করে দিলাম। রাত প্রায় 9টা। খাটে বসে একটু লেখালেখি করছি। হঠাৎ চোখটা পড়ল জানালার দিকে। জানালাটা কাচের বলে বাইরেটা পরিষ্কার দেখা যায়। সেখানে তাকিয়ে যা দেখলাম, তাতে আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। দেখি এক বিভৎস কালো মুখ, চোখটা টকটকে লাল, জল জল করছে, আর তার দাঁতগুলো বেরিয়ে। মুখটা ধড়াস করে উঠল। এ তো সকালে কল্লোলের মুখে শোনা রক্তমানবের বিবরণের সাথে হুবহু মিলে যাচ্ছে। ভ্যাম্পায়ারটা শটান আমার দিকে তাকিয়ে আছে। মুখটা তার হিংস্রতায় পরিপূর্ণ, যেন এখনই আমাকে পেলে রক্ত শুষে নিজের কার্যসিদ্ধি করতে চায়। আমি যে ওর কাজে বাধা সৃষ্টি করতে পারি, তা যেন ওর কোনোভাবে টের পেয়ে গেছে। হঠাৎ দরজায়, দিদিমণি, দিদিমণি, দরজা খুলুন, আমি গুড্ডু, আপনার রাতের খাবার নিয়ে এসেছি। এটা শুনে যে জানালাটার দিকে আবার তাকিয়েছি, দেখি ভ্যাম্পায়ারটা নেই। তাহলে কি আমার মনের ভুল? না, মনের ভুল না, সত্যি ও এসেছিল। পরের দিন অজিতেশবাবুর বাড়ি গেলাম। ওখানে গিয়ে আলাপ হলো অজিতেশবাবুর দিদি অদিতি দেবীর সাথে। উনি বললেন, আগের দিন দিদির শরীরটা ভালো ছিল না, তাই দেখা করতে পারিনি। দিদি এতদিন বর্ধমানে থাকতেন, এই 1 মাস হলো এসেছেন আমার বাড়ি। এখন থেকে এখানেই থাকবেন। আমি বললাম, তা ভালো। আচ্ছা অজিতেশবাবু, কাল আপনি রাত 9টা নাগাদ কোথায় ছিলেন? কাল 9টা নাগাদ আমি দিদির ঘরে বসে সত্যজিৎ রায়ের বই পড়ছিলাম। কিন্তু কেন বলো তো? না, এমনি। ঠিক আছে, এখন চলি, পরে আসবো আবার। অজিতেশবাবুর স্ত্রী এসে বললেন, সে কি, একটু বসো, কিছু না খেয়ে চলে যাচ্ছ কেন? না, আসলে হঠাৎ একটা কাজের কথা মাথায় এলো, পরে আসবো। এই বলে আমি ওখান থেকে বেরিয়ে এলাম। অজিতেশবাবু যে খুব শৌখিন লোক, তা আমি আগেই বুঝেছি। কিন্তু উনি ভ্যাম্পায়ার? না 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 না, কী সব ভাবছি। ওনার দিদিকে বরং সন্দেহজনক মনে হলো। 1 মাস ধরে এই ঘটনাগুলো ঘটছে, আর ওই ভদ্রমহিলা আজ 1 মাস হলো ভাইয়ের বাড়ি এসেছেন। হাতে কোনো প্রমাণ নেই, শুধু একটা রুমাল ছাড়া। এই সব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে আসছি, হঠাৎ ইন্সপেক্টর অপূর্ব চ্যাটার্জির সাথে দেখা। এই যে সুলেখা ম্যাডাম, আপনার কাছেই যাচ্ছিল। হ্যাঁ বলুন। আপনি খবর পেলেন কি? আবারও একটা খুন হয়ে গেছে। কি বলছেন? হ্যাঁ, এখানে কিছু লোক ডাউহিল জঙ্গলের কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করে। সেই জন্যেই কাল একটি লোক গিয়েছিল গভীর জঙ্গলে কাঠ সংগ্রহ করতে। আজ সকালে জঙ্গলের বাইরে তার মৃতদেহ পাওয়া গেছে। সেই একই অদ্ভুত রোমহর্ষক মৃত্যু। এখানের মানুষরা যখন জানে রাতের বেলাটা নিরাপদ নয়, তবে কেন বেরোচ্ছে? মৃত ব্যক্তির বাড়ির লোক বলল যে উনি বেরিয়েছিলেন বিকেল বেলা। পোস্টমর্টম করে জানা গেছে লোকটি নেশা করেছিল, তাই হয়তো ওর কাঠ জোগাড় করতে রাত হয়ে গিয়েছিল, আর ফেরার পথে এই দুর্ঘটনা। মৃত্যুর সময়টা বলুন তো। রাত 9:30। বুঝলাম, রাতে হিংস্র হয়ে আমার রক্ত খেতে এসে যখন পারল না, তখন ওই মানুষটাকে নিজের শিকার বানিয়েছে। কাল যখন আমায় পাইনি, আজ রাতেও হয়তো আবার আসবে। ইন্সপেক্টরকে বললাম, আজ আমার শরীরটা ভালো লাগছে না, কাল আপনার সাথে এইসব নিয়ে কথা বলবো। ওকে ম্যাডাম, তাহলে আমি এখন আসছি। আর এই বিষয়ে আরো কিছু জানতে পারলে আমি অবশ্যই জানাবেন। উনিও চলে গেলেন।
বাড়ি ফিরে অর্জুনকে সব বললাম। ও বলল, ম্যাডাম, এসব জায়গা আপনি চেনেন না, কেন একা একা ঘুরছেন? আমাকে সঙ্গে নিতে পারেন তো। আমার কিছু হবে না অর্জুন। না, তাও আপনার প্রতি আমার কিছু দায়িত্ব আছে তো, নাকি? আপনার কিছু হয়ে গেলে কি হবে শুনুন। ওর আমাকে নিয়ে এত চিন্তা দেখে ওকে বললাম, ঠিক আছে, কাল থেকে তোমাকে নিয়ে যাব। রাত যথেষ্ট হয়েছে। আমি জানি আজ রাতে রক্তমানবটা নিশ্চয়ই আসবে। আমাকে খুব সাবধান থাকতে হবে। ভাইকেও সাবধানে থাকতে বললাম। তাড়াতাড়ি ডিনার করে দরজা জানালা বন্ধ করে শুতে এলাম। হঠাৎ বাইরে একটা পায়ের আওয়াজ। আওয়াজটা বাংলোর ভেতর থেকেই আসছে। যেন মনে হচ্ছে কেউ হেঁটে আমার ঘরের দিকে আসছে। চোখটা আপনা আপনি চলে গেল দরজার ছিটকিনিটার দিকে। সর্বনাশ, এ তো আমি লাগাইনি। উঠে যেই বন্ধ করতে যাব অমনি দরজাটা কেউ খুলে দিল। আমি ভয়ে ঘরে থাকা টেবিলের নিচে লুকিয়ে গেলাম। দেখলাম ঘরের মধ্যে ঢুকছে সে বিশাল চেহারার ভ্যাম্পায়ারটা। তাকে দেখে আমার হৃৎপিণ্ডটা ধকধক করছে। বুঝলাম আজ আমাকে এই বিভৎস ভ্যাম্পায়ারটার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। ওর তপ্ত হিংস্র মুখটার দিকে তাকানো যায় না। চোখ দুটো লাল টকটকে। যে কোনো দুর্বল চিত্তের মানুষ হলে তখনই হার্ট ফেল করে মারা যেত। এই বুঝে আমাকে এক্ষুনি টেবিলের নিচ থেকে বার করে আমার রক্ত শুষে নেবে। হঠাৎ দেখি ভ্যাম্পায়ারটা টেবিলটার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। এ কি? এই তো আমি খেয়ালই করিনি। আমার জামার একটা অংশ বেরিয়ে আছে। ওই রক্তমানবটা ও নিশ্চয়ই দেখে ফেলেছে। ব্যাস, আজ আমাকে এই ক্ষুধার্ত রক্তচোষার ক্ষুধা নিবৃত্তির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মা, বাবা, ভাইয়ের মুখটা ভেসে উঠল চোখে। মৃত্যু যে কত ভয়ঙ্কর তা এই কয়েক মুহূর্তে উপলব্ধি করতে পারছি। ছোটবেলার ভূত, রক্তচোষা, ভ্যাম্পায়ার নিয়ে যে পরিহাস করতাম, আজ তাকেই চোখের সামনে দেখে ভয় পেয়ে টেবিলের তলায় লুকিয়ে বসে আছি। ভ্যাম্পায়ারটা ক্রমশ আমার দিকে এগিয়ে আসতে থাকলো, কিন্তু তার নজর শটান টেবিলের ওপর রাখা আমার ব্যাগটার উপর। ও মাই গড, ওই ব্যাগটাতেই তো কাল আমি রুমালটা রেখেছিলাম। সেই ভ্যাম্পায়ারটা ব্যাগ থেকে রুমালটা বার করে নিজের কাছে রাখলো। এমন সময় হঠাৎ আমার ঘরে গুড্ডু এসে হাজির। দিদিমণি, আপনি ঘুমোননি? ওর কথা শেষ হওয়ার আগে ভ্যাম্পায়ারটা ওকে দেখে হিংস্র হয়ে ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। না, আর এখানে বসে থাকা যায় না। আমার জন্য একটা নিষ্পাপ ছেলের মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কিছু একটা করে ওকে বাঁচাতেই হবে। আমার এই সময় দুর্বল হলে চলবে না। এই রকম মুহূর্তে দুর্বল হওয়া মানে মৃত্যু অবধারিত। যেই রক্তমানবটা তার দাঁতগুলো গুড্ডুর গলায় বসাতে যাবে, অমনি আমি টেবিলের নিচ থেকে বেরিয়ে ঘরের কোনায় রাখা একটা লোহার রড দিয়ে এক মোক্ষম বাড়ি দিলাম ওই রক্তচোষার মাথায়। এত সহজে তো আর ওটা মরবার নয়। ওর ওই হিংস্র মুখ নিয়ে ঘুরলো আমার দিকে। খুঁজে পেয়েছে আমাকে। এইবার ওর পরবর্তী শিকার তাহলে আমিই হব। হঠাৎ সে আমায় ছিটকে মারল দরজার কোনায়। খুব ব্যথা পেলাম। আমি আবার সেই রডটা তুলে যেই ওকে মারতে যাব, অমনি ভ্যাম্পায়ারটা আমাকে ঠেলে ফেলে দিল। আর লাফিয়ে জানালা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ওর গলায় আমার হাত লেগে ছিঁড়ে পড়ল ওর হাড়টা। তারপরেই এক লাফে ঘর থেকে বেরিয়ে গেল। গুড্ডু আমার কাছে এসে বলল, দিদিমণি,
আপনার কিছু হয়নি তো? তুমি এত রাতে এখানে কি করতে এসেছিলে? আপনার ভাইয়ের অ্যালার্মটা খারাপ হয়ে গেছে, তাই ও আজ 3টে নাগাদ ওকে ডেকে দিতে বলেছিল। আমিও ডাকতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি আপনার ঘরের দরজাটা হাট করে খোলা। আমি যেই দেখতে আসলাম অমনি। আচ্ছা ছাড়ো, আমাকে একটু উঠতে হেল্প করো, আর আর ওই হাটটা দাও আমার কাছে। আমি জানতাম না দিদিমণি এমনটা হবে। আমি বিছানায় উঠে লক্ষ্য করলাম আমার মাথার পেছনটা ফেটে রক্ত বেরোচ্ছে, তাই আপাতত হাটটা বিছানার নিচেই রেখে দিলাম। গুড্ডুকে বললাম, ভাইকে কিছু বলার দরকার নেই, আর তুমি অর্জুনকে একটু ডেকে দাও। গুড্ডু গিয়ে অর্জুনকে ডেকে আনলো। অর্জুনকে সবটা বললাম। অর্জুন ফার্স্ট এড বক্স নিয়ে এসে আমার মাথার পেছনটা পরিষ্কার করে একটা ব্যান্ডেজ লাগিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ডাক্তার এসে হাজির। ডাক্তার আমাকে ভালো করে চেক আপ করলেন এবং ভালো করে ব্যান্ডেজ করে দিলেন, আর এটাও বললেন, কাল রাতে ভাগ্যিস তোমার মাথাটা নর্মাল কাপড় দিয়ে ব্যান্ডেজ করা হয়েছিল, নয়তো অনেকটা রক্ত বেরিয়ে যেত। আমি অর্জুনের দিকে তাকিয়ে একটু হাসলাম। ব্যথা পেয়ে জ্বর এসে গিয়েছিল। সারাটা দিন আর কোনো কাজ করতে পারিনি। অর্জুনও সারাদিন আমার দেখাশোনা করেই কাটালো। ও নিজেই নিয়ম করে আমায় সব ওষুধ দিল। বিকেলবেলায় অজিতেশবাবু এলেন। ওনাকে সবটা বললাম। অজিতেশবাবু বললেন, তোমার শরীরটাও ভালো না, আর আমার স্ত্রীর শরীরটাও একদম ভালো না। সকালে উঠে দেখি বাথরুমে পড়ে গিয়ে নাকি মাথা ফাটিয়ে বসে আছে। ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে। আমি ব্যাপারটা অত মাথায় নিলাম না। অজিতেশবাবু চলে যাওয়ার পর অর্জুন আমাকে নিজের হাতে যত্ন করে খাইয়ে ওষুধ দিয়ে ঘুমোতে বলে তবে নিজের ঘরে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বুঝলাম ব্যথাটা এখন একটু কম আছে। অবশ্য এত তাড়াতাড়ি সুস্থ হতাম না যদি না অর্জুন থাকতো। কাল রাতে ওর আমাকে সেবা করার কথা মনে পড়তেই একটা অদ্ভুত ভালো লাগা এলো ওর প্রতি। তারপর ফ্রেশ হয়ে নিচে এলাম। এসে দেখি ইন্সপেক্টর এসেছেন। উনি বললেন, কি ম্যাডাম, শুনলাম পরশু রাতে নাকি ওই ভ্যাম্পায়ারটা আপনাকে মারতে এসেছিল? এখনো জানি না। মানে আপনি জানেন না যে আপনাকে ও মারতে এসেছিল কিনা? না, জানি না। মারতে চাইলে অন্য কোনো পন্থা নিতে পারতো, সোজা ঘরে এসে রুমালটা নিত না। মানে ঠিক বুঝলাম না। আপনার সব প্রশ্নের উত্তর দিই কি করে বলুন তো? এইটুকু বলে রাগ করে চলে গেলাম। এমনি আমার লোকটাকে কেমন কেমন লাগে। আমি চলে যাওয়ার পর অর্জুন ওনাকে বুঝিয়ে বলল, ইন্সপেক্টর, ওর শরীরটা ভালো নেই, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, আমি বুঝলাম ব্যাপারটা। আপনারা ওনার খেয়াল রাখুন। আমি আপাতত এখন চলি। তারপর ইন্সপেক্টর চলে গেলেন। আমি নিজের ঘরে এসে বসেছি। হঠাৎ কাল রাতের কথা মনে পড়ে গেল। ভ্যাম্পায়ারটা কাল ভয় পেয়ে পালিয়ে গেল কেন? যদি আমাকে মারার জন্যে আসে তাহলে তো পালিয়ে যাওয়ার কোনো কারণই নেই। সামান্য একটা আঘাতে তো ও ঘায়েল হওয়ার নয়। তাহলে কি ও আমায় মারতে আসেনি? ওর কি অন্য কোনো উদ্দেশ্য ছিল? হঠাৎ মনে পড়ল কাল রাতে ভ্যাম্পায়ারটার গলা থেকে ছিঁড়ে পড়া ওই হাড়টার কথা। বিছানার নিচ থেকে হাড়টা বার করলাম। হাড়টা দেখেই তো আমি অবাক। হাড়টার মধ্যে একটা ইংরেজি অক্ষরে লেখা এ লকেট। মাথা খারাপ হয়ে গেল। এ আমি কি দেখলাম? তার মানে ওই রক্ত মানবটার নাম নিশ্চয়ই এ দিয়ে। ভাবতে গেলে তো অনেকের নামই বেরিয়ে আসছে মাথা থেকে। সবার আগেই মাথায় এলো অদিতি দেবীর কথা। প্রথমে ওনাকে সন্দেহ হয়েছিল। গত 1 মাস হলো উনি ভাইয়ের বাড়ি এসেছেন,
আর এই 1 মাস ধরেই এত সব কাণ্ড কারখানা। তারপর মাথায় এলো অজিতেশবাবুর কথা। তিনি হবেন কি? সেদিন হয়তো উনি এসেছিলেন আমার জানলার বাইরে আর আমাকে মিথ্যে বলেছিলেন যে উনি সত্যজিৎ রায়ের বই পড়ছিলেন। তারপর এলো অর্জুনের কথা। অর্জুন? না না না, কখনো না। অর্জুন যদি সত্যি ভ্যাম্পায়ার হয় তাহলে ওর আমাকে যত্ন করে সারিয়ে তোলার কথা না। রক্তমানবটা কখনোই চাইবে না আমি সুস্থ হই, কারণ আমি সুস্থ হলেই ওর কাজে ব্যাঘাত ঘটাবো আমি। হঠাৎ করে মাথায় এলো ইন্সপেক্টর অপূর্ব চ্যাটার্জির কথা। উনি হবেন? সেটা কিভাবে সম্ভব? অবশ্য যে কোনো মৃত্যুর প্রথম খবরটা উনি কেন আমাকে দিতে আসেন? আমি তো পুলিশ নই আর গোয়েন্দাও নই, তাহলে কেন? না 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 না, কিছুতে হিসেব মেলাতে পারছি না। একটা প্রমাণ দরকার ছিল ঠিকই, কিন্তু কিন্তু একই প্রমাণ পেলাম আমি। মনে মনে ভাবছিলাম এইসব নিয়ে, ঠিক তখনই মনে পড়ল অজিতেশবাবুর স্ত্রীর কথা। পরশু রাতে আমিও ভ্যাম্পায়ারটার মাথায় একটা সজোরে বাড়ি দিলাম, আর অজিতেশবাবুর স্ত্রীর মাথা ফেটে গেল বাথরুমে পড়ে। এই দুটোতে কোনো কানেকশন নেই তো? এটা কি কোনো সূত্র ওই ওই রক্তমানবটাকে ধরার? আর দেরি না করেই একাই বেরিয়ে গেলাম অজিতেশবাবুর বাড়ি। সেখানে পৌঁছতেই ওনার দিদি আমাকে বসতে বললেন। অজিতেশবাবুও আসলেন। উনি আমাকে দেখেই বললেন, আরে, তোমার এই শরীর নিয়ে তুমি এখানে এসেছো? আমাকে ডাকতে, আমি চলে যেতাম। মনে হলো দরজার বাইরে দাঁড়িয়ে কেউ আমাদের কথা শুনছে। আপনার স্ত্রী এখন কেমন আছেন? এখন একেবারে সুস্থ। আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি? কেন? না, অহেতুক কৌতূহল। ও আচ্ছা, ওর নাম অভয়া। অভয়া? তা অজিতেশবাবু, আপনার কি মনে হয় এই ভ্যাম্পায়ারটা ছেলে নাকি মেয়ে? কল্লোলের বর্ণনা শুনে তো মনে হচ্ছে সে ছেলেই হবে। কিন্তু মেয়েও তো হতে পারে। তাই নাকি? কেন, অসম্ভব কি? আচ্ছা, এখন আসি, আবার পরে দেখা হবে। এই বলে বেরিয়ে এলাম। মনে মনে ভ্যাম্পায়ারটার বোকামির কথা ভেবে হাসি পেল। একটা প্রমাণ সরাতে গিয়ে আর একটা প্রমাণ দিয়ে গেল। কে আসল ভ্যাম্পায়ার তা আমি বুঝে গেছি। এখন ভাবতে হবে ভ্যাম্পায়ারটাকে কিভাবে শেষ করব। ছোটবেলায় পড়েছিলাম ভ্যাম্পায়ারদের শেষ করার জন্য একটা পুরনো শক্ত কোনো লোহার হাতিয়ার লাগে। অবশ্য সেটাকে পুড়িয়ে নিতে হয়। ভেবে নিলাম আগামী পূর্ণিমা রাতেই শেষ করব ওই রক্তমানবকে। বাড়ি গিয়ে এইটা ভেবেই একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে আমি বুঝে গেছি কে এই ভ্যাম্পায়ার। হঠাৎ অর্জুন এসে বলল, কি ব্যাপার ম্যাডাম, আজ আপনাকে বেশ খুশি খুশি লাগছে যে বড়? হ্যাঁ ঠিক, হাসির কারণটা তুমি। বুঝলাম না। ভালোবাসো আমাকে? মানে কি বলছেন? আপনার সাথে আমার কি তুলনা? ওকে আর কিছু বলতে না দিয়ে জড়িয়ে ধরলাম। এক দমকা বাতাসে আমার চুলগুলো উড়ে মুখের সামনে এসে পড়ল। অর্জুন খুব আলতো করে চুলগুলো মুখের থেকে সরিয়ে দিল, যেন মনে হচ্ছে আমরা এক অন্য জগতে বাস করছি। এ এক অন্য অনুভূতি। মুহূর্তটা এত ভালো ছিল যে আমরা দুজনেই ভুলে গিয়েছিলাম ভ্যাম্পায়ারটার অস্তিত্ব।
পরের দিন সকালে রিসেপশনে রেজিস্টার বুক চেক করছি। হঠাৎ দেখি ইন্সপেক্টর খুব হন্তদন্ত হয়ে আসছেন। কি ব্যাপার মিস্টার চ্যাটার্জি, এত সকালে যে? ম্যাডাম, আবারও একটা খুন। আবার? হ্যাঁ, কাল রাতে অজিতেশ বাবুর স্ত্রীর সেই একই রকম ভাবে মৃত্যু হয়েছে। পুরো দেহটাতে একটু রক্তের লেশ বিন্দু মাত্রও নেই। খুব সহজেই বললাম, আমি জানতাম। আপনি জানতেন? হ্যাঁ, জানতাম। আর আপনি আসবেন সেটাও জানতাম। আপনি কি জ্যোতিষবিদ্যা করছেন নাকি আজকাল? না, পরে বলছি, আগে চলুন অজিতেশ বাবুর বাড়ি। অজিতেশবাবুর বাড়ি গেলাম। ওনার মুখে কান্নার কোনো বহিঃপ্রকাশ দেখতে পেলাম না। অবাক হলাম ঠিকই, কিন্তু এত গায়ে মাখলাম না। বললাম, অজিতেশবাবু, মন খারাপ করবেন না, আমি জানতে পেরে গেছি কে এই ভ্যাম্পায়ার। উনি বললেন, আমার যা হারানোর তা তো আমি হারিয়ে ফেললাম। আর ভয় পাই না আমি ওই ভ্যাম্পায়ারকে। আমি জানি আপনার মনের অবস্থা ভালো না, কিন্তু এইভাবে চললে তো আরো অনেক নিরীহ মানুষ প্রাণ হারাবে, তাই না? তুমি এতদিন ধরে কি করলে? আমার বউটাকে বাঁচাতে তো পারলে না। দেখুন, আমি তো এখানে ভ্যাম্পায়ারকে শেষ করব বলে আসিনি, কিন্তু এখানে এসে পরিস্থিতি দেখার পর ভেবেছিলাম ওকে আমি শেষ করব। তাই প্রমাণ খুঁজছিলাম, সেই কারণেই একটু সময় লাগলো। আর তার মধ্যে আপনার স্ত্রীর এই রকমভাবে মৃত্যু হবে তা সত্যি ভাবিনি। আপনাদের অন্তত একটু সতর্ক হওয়া উচিত ছিল। অভয়া আর আমার দিদি বেরিয়েছিল কিছু কেনাকাটা করতে। আসার পথে এইটা হলো। আপনার দিদির সামনে হয়েছে? না, দিদির পায়ে ব্যথা ছিল বলে একটু আস্তে হাঁটছিল, তাই পিছিয়ে পড়েছিল। কাছে আসতেই দেখে অভয়া মরে পড়ে আছে। বুঝলাম। তা আপনি ওই ভ্যাম্পায়ারটাকে শেষ করতে চান না? হ্যাঁ হ্যাঁ, আমি চাই, কিন্তু কিন্তু এখনো তো বুঝতে পারলাম না কে এইসব করছে, কি তার উদ্দেশ্য। আমি জানি। কি? তুমি জানো? হ্যাঁ, আমি জানি। আগামী পূর্ণিমা রাতে আমি ওটাকে শেষ করব, আর তার জন্য আপনার সাহায্যের প্রয়োজন। আমার সাহায্য? হ্যাঁ, কেন পারবেন না বুঝি? না না, মানে আমি তো, মানে আমার তো অত শক্তি নেই। মনের শক্তি থাকলেই চলবে। সব কথা শুনে ইন্সপেক্টর বললেন, আসলে কে এই রক্ত মানব, আর পূর্ণিমার রাতেই বা কেন তাকে মারতে হবে? পূর্ণিমা রাতটা শুভ, তাই অপশক্তি শেষ করার জন্য এই দিনটি আমার শ্রেয় মনে হয়েছে। আর এই ভ্যাম্পায়ারটা কে সেটা সেদিনই জানতে পারবেন। ইন্সপেক্টরকে খুব চিন্তিত লাগলো। তারপর উনি বললেন, এরকম একটা শক্তিশালী রক্ত মানবকে আপনি মারবেন কিভাবে? লোহার হাতিয়ার লাগবে। আপনি একটা মেয়ে হয়ে পারবেন ওই ভয়ঙ্কর রক্ত মানবটার সাথে লড়াই করতে? কতটা কি পারবো জানি না, তবে ওকে আমি শেষ করবই। খুব সাহস তো আপনার। সাহসের এখনো কিছু দেখেননি মিস্টার চ্যাটার্জি। তারপর অজিতেশবাবুকে বললাম, আপনি যান, আপনার স্ত্রীর শেষ কাজ সম্পূর্ণ করুন, আর আমি যাই ওই রক্ত মানবের কাজ শেষ করতে। বাংলোতে ফিরে দেখি বাবা এসেছে আমাকে আর ভাইকে দেখতে।
এ তুমি কি সময় এলে বাবা? কেন রে, কি হয়েছে? মনে মনে ভাবছি বাবাকে কিছু বলবো কিনা। ভাবলাম ভ্যাম্পায়ারটাকে মারতে এখনো 2 দিন বাকি। এর মধ্যে ওই রক্তমানবটা নতুন শিকারে বেরোতেই পারে। আর ও এখন জেনেও গেছে ওকে মারার জন্য আমি মৃত্যুবান তৈরি করছি। তাই রিস্ক নেওয়া যাবে না। বাবাকে সবটা বলে সাবধান করলাম। বাবাও খুব চিন্তায় পড়ে গেলেন। ভাইয়ের সাথে এক ঘরে থাকতে বললাম। অর্জুন এসে বাবাকে নিয়ে গেল ঘরে। তারপর আমি নিচে বসে আকাশ পাতাল ভাবছি। মনটা আমার একদম ভালো নেই। ভেতরে একটা চাপা কষ্ট হচ্ছে। অর্জুন এসে আমাকে বলল, আপনার বাবার আর ভাইয়ের খাবারটা গুড্ডুর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি। গুড্ডু বলল আপনি নাকি এখনো খাননি। ওর কথাগুলো যেন আমার কানে প্রবেশ করেও করল না। মাথায় যে অন্য চিন্তা। ওই রক্তমানবটাকে কি করে শেষ করব, এখন সেটাই ভাববার বিষয়। ও আবার আমার কাছে এসে বলল, কি হয়েছে আপনার? আমি তাও চুপ। ও এইবার আমায় জড়িয়ে ধরে বলল, আপনাকে এরকম দেখতে একদম ভালো লাগছে না। দয়া করে এরকম থাকবেন না। ওর এইসব কথা শুনতে শুনতে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। এ বাবা, কাঁদছেন কেন আপনি? ওই ভ্যাম্পায়ারটাকে যে করেই হোক শেষ করতেই হবে। তাই জন্য? হ্যাঁ, একের পর এক খুন হচ্ছে। আমার আর ভালো লাগছে না এসব একদম। ঠিক আছে, এখন আপনি আপাতত কিছু খেয়ে নেবেন, চলুন। খেতে গেলাম, কিন্তু কিছু খেতে পারছিলাম না দেখে ও আমায় খাইয়ে দিল। রাত হলো। আমার কিছু ইম্পর্ট্যান্ট কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু মাথায় শুধু ওই এক চিন্তাই ঘুরছে। পরের দিন অজিতেশবাবুর বাড়ি গেলাম। ওনাকে গিয়ে বললাম, চলুন থানায় যাব। আজ আমার শরীরটা ভালো নেই, কিছু মনে করো না। তা কিভাবেই বা থাকবে? মানে? কিছু না। আপনি কাল রাতে আপনার দিদিকে নিয়ে আসবেন বাংলোতে। কিছু কাজ আছে। কি কাজ? আসলেই বুঝতে পারবেন। এরপর গেলাম ইন্সপেক্টরের কাছে। আরে আপনি আসুন আসুন, আমি জানতাম আপনি আসবেন। বাহ, তাহলে কি কারণে এসেছি সেটাও নিশ্চয়ই জানেন। না, সেটা বুঝতে পারছি না। আমার মনে হলো বোধহয় আপনি আসতে পারেন। বাবা, আপনার বোধ শক্তি তো দেখছি বেশ সজাগ। তা না হলে কি আর পুলিশ হতে পারতাম? হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা যাই হোক, আজ বিকেলে বাংলোতে আসুন। কোনো বিশেষ দরকার? তা তো দরকার। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব। বিকেলে দেখা হচ্ছে তাহলে। থানা থেকে ফেরার সময় ভাবতে ভাবতে আসছি কি অস্ত্র দিয়ে মারা যায়। রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ চোখটা গেল রাস্তার ধারে পড়ে থাকা একটা কাটারির দিকে। হাতে তুলে নিয়ে দেখলাম, বেশ ভালো তো এটা। এটা দিয়ে তো খুব সহজেই কাউকে মারা যায়। এটা ভেবেই বুকে যেন বল এলো। বাংলোর পেছনের দিকে কাটারিটাকে লুকিয়ে রাখলাম, নিয়ে ভেতরে ঢুকলাম না, পাছে যদি কেউ টের পায় তাই। তারপর রান্নাঘর থেকে কিছু কাঠ, কেরোসিন, দেশলাই আর অন্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বাংলোর পেছনে গেলাম। কাঠগুলোকে সাজিয়ে আগুন লাগিয়ে কাটারিটাকে ভালো করে পুড়িয়ে নিলাম অনেকটা সময় ধরে। ব্যাস তৈরি ওই রক্তমানবটাকে মারার অমুখ মৃত্যুবান। ওটাকে লুকিয়ে রাখলাম বাংলোর নিচে থাকা সোফার পেছনে। তারপর বাংলোর প্রত্যেকটা লোককে বললাম
বিকেলবেলা এখানেই থাকতে। সেদিন বিকেলবেলায় অজিতেশবাবু এবং তার দিদি একদম ঠিকঠাক সময় আসলো। আমার সাথে বাবা, ভাই, অর্জুন, গণেশ, গুড্ডু ছিল আগে থেকেই, কিন্তু ইন্সপেক্টর বেশ কিছুক্ষণ পরে এলেন। কি হলো মিস্টার চ্যাটার্জি, আপনার এত দেরি হলো যে? না, আসলে একটা কাজ পড়ে গিয়েছিল। আচ্ছা, বুঝলাম। অজিতেশবাবু বললেন, সবাই তো এসে গেছে, এইবার বলো কি জন্য আসতে বললে সবাইকে? হ্যাঁ, তো শুরু করা যাক। আসল ভ্যাম্পায়ারটা কে তা আমি ধরতে পেরেছি। শুনে সবার মুখটা কিরকম হা হয়ে গেল। এরপর আমি আসল ঘটনা বলতে শুরু করলাম। রক্তমানবটা অতি ধূর্ততার সাথে প্রতিটা খুন করেছে, কিন্তু হ্যাঁ, ও একটা ভুলও করেছিল। রামুকে মারতে আসার দিন কোনো ক্রমে ওর কাছে থাকা রুমালটা পড়ে যায় বাংলোর পেছনে, আর সেটা আমি খুঁজে পাই এবং খুব কাছ থেকে পর্যবেক্ষণ করার সময় রুমালটা থেকে একটা মিষ্টি পারফিউমের গন্ধ পেয়েছিলাম। আপনাদের কাউকে সেটা বলিনি। সেদিন যখন রক্তমানবটা আমার ঘরে ঢুকেছিল, আমি প্রথমে ভেবেছিলাম যে ও আমাকে খুন করে আমার রক্ত খেতে এসেছে, কিন্তু আসলে তা না। ও এসেছিল ওই রুমালটার খোঁজ করতে। যদি খুন করতেই আসতো তাহলে সামান্য একটা আঘাত পেয়ে আমাকে ঘরের কোণে ছিটকে ফেলে বেরিয়ে যেত না, উল্টে দ্বিগুণ আক্রমণ করত। কিন্তু ও সেটা করেনি। ও হয়তো আমাকে আক্রমণ করতোও না যদি না হঠাৎ করে গুড্ডু এসে হাজির হতো। গুড্ডুকে বাঁচাতে গিয়েছিলাম বলেই সেদিন আমার মাথাটা ফাটে। আমি আঘাত পেয়েছিলাম ঠিকই, কিন্তু অর্জুনের জন্য ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি। কিন্তু রক্তমানবটা খুব বোকা, একটা প্রমাণ লোপাট করতে গিয়ে আর একটা প্রমাণ দিয়ে গেল। আর প্রমাণটা হচ্ছে একটা হার, যার মধ্যে এ লেখা একটা লকেট আছে। ওটা পেয়েও ধরতে পারিনি আসল ভ্যাম্পায়ারটা কে। অজিতেশবাবু, আপনার স্ত্রীর মাথায় আঘাত লাগার পর ভেবেছিলাম হয়তো উনি আসল রক্তচোষা, কারণ সেদিন আমি ওই রক্তমানবটার মাথায় রড দিয়ে মেরেছিলাম। কিন্তু না, ওনার মৃত্যুর আগেই আমি আরও একটা এমন প্রমাণ পাই যার জন্য বুঝেছিলাম উনি সে রক্তমানব নন, উনি আমাদের মতোই সাধারণ। কিন্তু আপনার স্ত্রীর মৃত্যুটা আমার কাছে অপ্রত্যাশিত লেগেছিল। আপনার দিদি প্রায় 1 মাস হলো এখানে এসেছেন, আর তারপর থেকেই এইসব ঘটনা ঘটছে। সঙ্গে সঙ্গে অদিতি দেবী বলে বসলেন, তাহলে এখন তোমার মনে হচ্ছে আমি সেই ভ্যাম্পায়ার? এখনো আমি শেষ করিনি অদিতি দেবী। যাই হোক, প্রত্যেকটা কেসে ইন্সপেক্টরকে খুব সন্দেহজনক মনে হয়। তাহলে এখন তুমি সবাইকে একবার করে দোষ দেবে? তোমার মতে সবাই ভ্যাম্পায়ার, রক্তমানব? আহা, চড়ছেন কেন মশাই? এমন সময় হঠাৎ কারেন্টটা চলে গেল। এটা খুব প্রত্যাশিত ছিল, তাই আমি আগে থেকেই গণেশকে দেশলাই আর মোমবাতির ব্যবস্থা করে রাখতে বলেছিলাম। কারেন্ট যাওয়ার সাথে সাথেই আমি দেশলাইটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে যেই পেছনে ঘুরেছি, দেখি সে ভ্যাম্পায়ারটা। ওকে দেখে বাকি লোকেরা ভয়ে সরে গেল। ভ্যাম্পায়ারটা কাছে এসে বলল, তুমি সব জানো আমি কি, তার সত্ত্বেও এত নাটকের কি ছিল? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাও আমাকে ধরানোর জন্য তুমি এমনটা করলে? হ্যাঁ, করলাম। আমার ক্ষতি না করলেও সবার ক্ষতি করছিলে তুমি। বিনা কারণে সবাইকে মেরে ফেলে রক্ত খাচ্ছিলে। তাই তোমায় আমি শেষ করব। তোমার মতো শয়তানের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাকে শেষ করা তো সহজ না।
এই বলে ঝাঁপিয়ে পড়লো আমার ওপর, কিন্তু পেছন থেকে একটা চেয়ার দিয়ে ওর মাথায় মারলেন ইন্সপেক্টর। ও মাটিতে পড়লো ঠিকই, কিন্তু উঠে আবার ইন্সপেক্টরকে আক্রমণ করতে গেল। এটাই সঠিক সময়। আমি সোফার পেছন থেকে কাটারিটা বার করলাম। ওই রক্তমানবটা যে ইন্সপেক্টরের গলায় নিজের তীক্ষ্ণ দাঁতগুলো ঢোকাতে যাবে, অমনি আমি পেছন থেকে ভ্যাম্পায়ারটার গলায় দিলাম এক কোপ। ও ছিটকে পড়ল মাটিতে, তারপর আস্তে আস্তে নিজের রূপে ফিরে এলো। তখনও মরেনি, আর সাথে সাথে কারেন্টটাও চলে এলো। তখন সবাই ওর মানুষ রূপটা দেখে অবাক হলেও আমি হইনি। হ্যাঁ, এ যে অর্জুন। হ্যাঁ, আমি অর্জুন। আমি সেই রক্তচোষা। হ্যাঁ, আমি এতদিন মানুষদের শরীর থেকে রক্ত খেয়েছি, কিন্তু আমি তো তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছিলাম সুলেখা। তুমি তো আমাকে ভালোবাসতে। কিভাবে তুমি এমনটা করতে পারলে? কিভাবে পারলে তুমি এমনটা করতে আমার সাথে? আমি তোমাকে ভালোবেসেছি বলেই তোমার কোনো ক্ষতি করিনি আজ পর্যন্ত। আমি আর সহ্য করতে না পেরে আর একটা কোপ দিলাম ওর গলায়। চিরতরে শেষ করলাম ওকে, সাথে আমার প্রথম ভালোবাসাও। চোখে জল এলো, কিন্তু কাউকে বুঝতে দিলাম না। অজিতেশবাবু আমার কাছে এগিয়ে এসে বললেন, তুমি কিভাবে বুঝলে যে অর্জুনই আসল রক্ত মানব? আমি প্রথমে বুঝতে পারিনি, আর অর্জুনের সাথে মিশে ওকে সন্দেহ করার কোনো কারণও ছিল না। তাও সন্দেহের তালিকা থেকে বার করতে পারিনি, কারণ ওর নামটাও যে এ দিয়েই ছিল। অবশ্য বেশি সন্দেহ ছিল আপনার স্ত্রীর উপর, কিন্তু সামান্য একটা এ দেওয়া লকেট দেখে কিচ্ছু প্রমাণ করা যায় না। তাই আরও প্রমাণের জন্য মাথা ঘামাতে থাকলাম। আমার আগেই মনে হয়েছিল যে অর্জুন আমাকে ভালোবাসে, তাই কায়দা করে ওর সাথে একটু প্রেমের নাটক করি। সেই হিসেব মতন একদিন রাতে ওকে কথার জালে ফাঁসিয়ে আমি ওকে জড়িয়ে ধরি, আর সেই সময় ওর গা থেকে আমার নাকে আসে সেই রুমালে থাকা মিষ্টি গন্ধটা। ব্যাস বুঝে যাই এই সব কিছুর পেছনে অর্জুনেরই হাত। তাই আজ আপনাদের ডাকি, কারণ আজই সেই পূর্ণিমার রাত, আর আগে থেকেই ওকে মারার অস্ত্রটাও তৈরি করে রেখেছিলাম। খুব বুদ্ধি করে সবটা করতে হয়েছে, যাতে ও আমাকে সন্দেহ করতে না পারে। সবাই আমার বুদ্ধির আর সাহসের খুব তারিফ করেন। অজিতেশবাবু বললেন, আমার জন্যেই আজ থেকে নাকি তারা এই রক্তমানবের হাত থেকে চিরতরে মুক্তি পেলেন। পরের দিন সকালে সবাই মিলে অর্জুনের মৃতদেহটা নিয়ে গিয়ে জ্বালিয়ে দিল। চোখে এক রাশ জল এলো। হ্যাঁ, আমি অর্জুনকে খুব অল্প দিনের মধ্যে ভালোবেসেছিলাম, কিন্তু কাউকে বুঝতে দিতে চাইনি। কোনো মিথ্যে নাটক না, সত্যি ভালোবেসে জড়িয়েছিলাম ওকে। কিন্তু তারপর ওর গায়ের সেই গন্ধটা। শুনেছিলাম ভ্যাম্পায়ারদেরও নিজস্ব কিছু অনুভূতি থাকে, তারা যাদের একবার ভালোবাসে তাদের ক্ষতি করে না কখনো। কিন্তু নিজের স্বার্থের কথা ভেবে আমি কিছু নিরীহ মানুষের ক্ষতি করতে পারতাম না।
তাই নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে ডাউহিল এর মানুষদের জন্য একটা ভালো কাজ করে গেলাম। কেমন লাগলো আমাদের গল্প? কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। এই রকমের সব অদ্ভুত ধরনের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে আমাদের সাথে ছিল শোভন, জয়, নয়ন, প্রীতম, নবেন্দু, সুদীপ্তা এবং কৃষ্ণকলি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরের পর্বে শুনবেন আরও একটি রোমাঞ্চকর গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।